নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। জাতীয় থেকে আন্তর্জাতিক সমস্ত খেলার খবরের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। জানুয়ারি শেষে আইএসএল শুরুর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে, তবে স্বাধীনতা না পেলে আদৌ বিট করবে এফএসডিএল? এরকম অসংখ্য প্রশ্ন ভারতীয় ফুটবল সমর্থকদের। সুপার কাপ থেকে বিদায় নিয়ে মোহনবাগানের দল পরিচালন সমিতির ওপরে ক্ষোভ উগরে দিয়ে কোচ হোসে মলিনার দাবি, দল নির্বাচনে তার কোনো হাত নেই, যা করার ম্যানেজমেন্টই করে। এই বক্তব্যে ক্ষুব্ধ দল পরিচালন সমিতি। মলিনা আর কোচ থাকবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ভারত বিদ্বেষী আচরণ। পাকিস্তানের পেসার হ্যারিস রৌফকে 2 ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি। একই সঙ্গে এশিয়া কাপে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে সূর্যকুমার যাদবও। বিশ্বকাপ জয়ের সুবাদে অনেক স্টিরিওটাইপ ভেঙেছে হরমনপ্রীত কৌর স্মৃতি মন্থনারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25 থেকে 100% পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন জেমাইমা স্মৃতি জ্বরে আক্রান্ত। জানুয়ারি শেষে আইএসএল শুরুর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে, তবে স্বাধীনতা না পেলে আদৌ বিট করবে এফএসডিএল? এরকম হাজারো একটা প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে। আইএসএল কি হবে? হলেই বা কবে হবে? এফএসডিএল কি আইএসএল এর জন্য বিডে অংশগ্রহণ করবে? তার মধ্যে আবার 5ই নভেম্বরের জায়গায় বিট পেপার জমা দেওয়ার জন্য দুদিন পিছিয়ে 7ই নভেম্বর করে ডেডলাইন বেঁধে দিল ফেডারেশনের টেন্ডার কমিটি। হঠাৎ এরকম কেন সিদ্ধান্ত নেওয়া হলো? এরকমই হাজার একটা প্রশ্ন ঘুরছে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে। তাই সকলের আগ্রহ নিরসনের জন্য সরাসরি বলে দেওয়া যাক, এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ করার জন্য তৈরি রয়েছে এফএসডিএল। প্রতি বছর যেই দলটা নিয়ে আইএসএল পরিচালনা করা হয়, সেই দলের প্রত্যেক সদস্য, ভেন্ডার প্রত্যেককেই আইএসএল শুরুর জন্য স্ট্যান্ড বাই করে রাখা আছে। কিন্তু আইএসএল এর দায়িত্ব তখন নেবে এফএসডিএল যখন সেটা নিজেদের শর্তে করতে পারবে। আইএসএল করার জন্য প্রতি বছর 37.5 কোটি টাকা দেবে এফএসডিএল। এর বাইরে আইএসএল চালানোর জন্য প্রতি বছর 150 থেকে 200 কোটি টাকা খরচ করবে এফএসডিএল। রেলিগেশন প্রমোশন মেনে নিয়ে নিজেদের তৈরি করা ফ্র্যাঞ্চাইজি দলগুলি অস্তিত্ব সংকটের মুখে ফেলে দেবে এফএসডিএল। আর আইএসএল চালাবে গভর্নিং কাউন্সিল, যেখানে টাকা পয়সা থেকে পুরোটাই আর্থিক ক্ষতির ঝুঁকি থাকবে শুধুমাত্র এফএসডিএল এর। কিন্তু গভর্নিং কাউন্সিলে যে কোনো সিদ্ধান্ত মিটিংয়ে এফএসডিএল এর প্রতিনিধি থাকবে মাত্র একজন। অন্য ইস্যু ছেড়ে দিন, শুধুমাত্র এই ইস্যুটাতে এসেই আইএসএল এর জন্য বিডে অংশ নেওয়া এফএসডিএল এর জন্য প্রায় অসম্ভব মনে হচ্ছে। ফেডারেশন যেই বিট পেপার জমা দেওয়ার জন্য আরও 2 দিন অতিরিক্ত সময় নিল, তা কোনো মতেই এফএসডিএল এর অনুরোধের জন্য নয়। শোনা যাচ্ছে অন্য একটি কোম্পানি বিট করার প্রস্তুতি নেওয়ার জন্য আরও 2 দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে, আর তাই 7ই নভেম্বর পর্যন্ত বিট করার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে। টেন্ডার কমিটির শর্তগুলিতে বিট করার জন্য খুব একটা আগ্রহ না দেখালেও আইএসএল করার জন্য সব রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে এফএসডিএল। আইএসএল করতে চায় বলেই টেন্ডারের শর্তগুলো দেখে প্রায় 200টির মতো প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে এফএসডিএল। তাতে টেন্ডার কমিটি যে উত্তর দিয়েছে, তাতে 3টে যে মূল প্রশ্ন তুলেছিল এফএসডিএল, তা হল গভর্নিং কাউন্সিল, বার্ষিক 37.5 কোটি টাকা এবং রেলিগেশন। এই 3টি পয়েন্টেই কোনো নড়চড় করেনি আইএসএল এর টেন্ডার কমিটি। ফলে বর্তমানে টেন্ডার শর্তে আইএসএল এর টেন্ডারের জন্য এফএসডিএল এর বিট করা আপাতত বেশ অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো কোম্পানি যদি বিট করে টেন্ডার জিতে যায়, তাহলেও কবে আইএসএল শুরু হবে বলা এই মুহূর্তে কঠিন ব্যাপার। আর কোনোভাবে আইএসএল এর নিয়ে এফএসডিএল এর সঙ্গে যদি শেষ পর্যন্ত ফেডারেশনের চুক্তি সম্পাদিত হয়, তাহলেও জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর আগে এই মরশুমের আইএসএল করা প্রায় অসম্ভব।
আইএসএল চালানোর পূর্ব অভিজ্ঞতা থেকে এফএসডিএল যেহেতু সব দিক থেকে তৈরি হয়ে রয়েছে, তাই নভেম্বরের শেষের দিকেও যদি আইনি দিক খতিয়ে দেখে এফএসডিএল এর হাতে কোনোভাবে আইএসএল চালানোর দায়িত্ব আসে, তাহলেও জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকের আগে শুরু করা প্রায় অসম্ভব ব্যাপার। যেহেতু এই মৌসুমে সবকিছুই ঘেটে রয়েছে, তাই এই মৌসুমকে হয়তো স্পেশাল কেস হিসেবে সিঙ্গল লেগে মে পর্যন্ত আইএসএল করে দেওয়া সম্ভব হবে। তবে তার আগে আইএসএল এর দায়িত্ব পেতে হবে এফএসডিএল কে, আর সেটা স্বাধীনভাবে। হাই নিউজ নেটওয়ার্ক। সুপার কাপ থেকে বিদায় নিয়ে মোহনবাগানের দল পরিচালন সমিতির ওপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন মোহনবাগানের কোচ হোসে মলিনা। কোচ সাফ জানিয়েছিলেন দল নির্বাচনে তার কোনো হাত নেই, যা করার ম্যানেজমেন্টই করে। এই বক্তব্যে ক্ষুব্ধ দল পরিচালন সমিতি। মলিনা আর কোচ থাকবেন কিনা তাই নিয়েও শুরু হয়েছে জল্পনা। সুপার কাপ থেকে বিদায় নিয়েই মোহনবাগানের দল পরিচালন সমিতির ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মোহনবাগানের কোচ হোসে মলিনা। কোচ সাফ জানিয়েছিলেন দল নির্বাচনে তার কোনো হাত নেই, যা করার ম্যানেজমেন্টই করে। এই বক্তব্যে ক্ষুব্ধ দল পরিচালন সমিতি। মলিনার কোচ থাকবেন কিনা তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে। এদিকে শনিবার গোয়া থেকে একই বিমানে কলকাতায় ফিরেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলারেরা। সুপার কাপের নকআউট পর্বের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তা নভেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে। তাই দুই প্রধানই কলকাতায় ফিরে এসেছে। মলিনার মন্তব্যের পরেই তার সঙ্গে দল পরিচালন সমিতির সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। পরিচালন সমিতির কেউ কেউ প্রশ্ন তুলছেন, গত মরশুমে মলিনা এই দল নিয়েই যখন আইএসএল এর লিগ শিল্ড এবং কাপ জিতলেন, বা কিছুদিন আগে যখন আইএফএ শিল্ড জিতলেন, তখন তো তাহলে প্রশংসা পাওয়ার কথা ছিল ম্যানেজমেন্টের। কিন্তু তিনি তো তখন সেই প্রশংসা করেননি, নিজেই সব কৃতিত্ব নিয়েছেন। ম্যানেজমেন্টও মলিনাকেই যাবতীয় কৃতিত্ব দিচ্ছে। তাহলে এখন ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? দল নির্বাচনে কোচের কোনো ভূমিকা নেই, এই কথাটাই বিশ্বাস করতে চাইছে না অনেকে। ভারত তো বটেই, বিশ্বের সর্বত্রই কোচের পছন্দ অনুসারে ফুটবলার কেনা হয়। শনিবারই মলিনা গোয়ায় মোহনবাগানের কোচ হিসেবে শেষ সাংবাদিক বৈঠক করে ফেললেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। কলকাতা ফেরার আগে গোয়া বিমানবন্দরে মোহনবাগান ফুটবলারেরা একসঙ্গে বসে গল্পগুজব করছিলেন। সেখানে কোথাও দেখা যায়নি মলিনাকে। তিনি এক প্রান্তে বসেছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কলকাতায় ফিরে ব্যাগ গুছিয়ে স্ত্রীকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যাবেন বলেও জানা গিয়েছে। মলিনাকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই সূত্রের খবর। আপাতত মোহনবাগানের সামনে কোনো ম্যাচ নেই, তাই ফুটবলারদের অনির্দিষ্টকালের জন্য ছুটিও দেওয়া হয়েছে। আইএসএল এর বিড জমা দেওয়ার শেষ তারিখ 5ই নভেম্বর। কারা আইএসএল আয়োজন করবে, কবে প্রতিযোগিতা শুরু হবে তা জানতে আরও কিছুদিন লাগবে। সেটা জানা গেলে তবেই মলিনাকে নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আইএসএল হলে মোহনবাগানের কোচ হিসেবে মলিনা না থাকার সম্ভাবনাই বেশি। আপাতত কোচ হিসেবে গোয়া মুম্বাইয়ের প্রাক্তনী সের্জিও লোবেরার নাম ভাসছে। এছাড়া মুম্বাইয়ের প্রাক্তন কোচ ডেস বাকিংহামও চর্চায় রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ভারত বিদ্বেষী আচরণ। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে বড়সড় শাস্তি দিল আইসিসি। 2 ম্যাচের জন্য নির্বাসিত হলেন পাক পেসার। একই সঙ্গে এশিয়া কাপে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে সূর্যকুমার যাদবও। তবে সতর্ক করে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বুমরাকে। এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ভারত বিদ্বেষী আচরণ। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে বড়সড় শাস্তি দিল আইসিসি। 2 ম্যাচের জন্য নির্বাসিত হলেন পাক পেসার। একই সঙ্গে এশিয়া কাপে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে পড়তে হল সূর্যকুমার যাদবকেও। তবে সতর্ক করে ছেড়ে দেওয়া হল পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বুমরাকে। উল্লেখ্য, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান 3 বার মুখোমুখি হয়েছে। 3 ম্যাচেই কোনো না কোনো বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে 2 দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে। হ্যারিস রউফ ম্যাচ চলাকালীন ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের 6 আঙুল দেখান তিনি, কারণ অপারেশন সিন্দুরের সময় 6টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে।
যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসির কাছে। 2 ম্যাচে ওই কাণ্ড ঘটান রৌফ। 2 ম্যাচেই তার 30% ম্যাচ ফি কাটা হয়েছে। সেই সঙ্গে 2 ম্যাচে 2টি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। 4টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় 2 ম্যাচের জন্য নির্বাসিত রৌফ। নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার 2 বছরের মধ্যে 4 ডিমেরিট পয়েন্ট পেলে তাকে 2 ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। সুপার 4-এর ম্যাচে পাকিস্তানের শাহিবজাদা ফারহান বন্দুক সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়েছেন। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন, পাকিস্তানের প্রাক্তন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ উৎসব উদযাপন করে, বিয়েতেও নাকি এভাবেই সেলিব্রেট করা হয়। এমনকি বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির সেলিব্রেশনের যুক্তিও দিয়েছেন তিনি। তাকে সরকারিভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতীয়দের মধ্যে অধিনায়ক সূর্যকুমার যাদবকে খেলার মাঠে রাজনীতি ঢোকানোর দায়ে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। সূর্যকে ম্যাচ ফির 30% জরিমানা এবং 2টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফাইনালে রৌফকে আউট করে বিমান নামানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করেছিলেন যশপ্রীত বুমরাও। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তবে বুমরাকে সতর্ক করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হর্ষদীপ সিং রৌফের সেলিব্রেশনের পাল্টা অঙ্গভঙ্গি করেছিলেন, তাকে অবশ্য দোষী সাব্যস্ত করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। হরমনপ্রীতের প্রশংসা রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেরই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন। বিশ্বকাপ জিতে পূর্বসূরীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। রবিচন্দ্রন অশ্বিন তাদের এই কাজের প্রশংসার পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেটের দলকে। হরমনপ্রীত কৌরদের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেরই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন। বিশ্বকাপ জিতে পূর্বসূরি ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও অঞ্জুম চোপড়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। তাদের এই কাজের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিল হরমনপ্রীত। তারপরে ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। ঝুলন গোস্বামী, মিতালি রাজরা সেই দলেই ছিলেন। তারা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু ভারতীয় দল কি করল? বিশ্বকাপ জিতে ঝুলন, মিতালিদের হাতে ট্রফি তুলে দিল। এই কাজের জন্য ভারতীয় মহিলা দলকে কুর্নিশ জানাই। ভারতের পুরুষদের দল কোনো দিন এই কাজ করেনি। অশ্বিনের মতে, ক্যামেরার সামনে বা সাক্ষাৎকারের সময় অনেকেই পূর্বসূরীদের সম্মান করার কথা বলে, কিন্তু কতজন তা মন থেকে বলে? হরমনপ্রীতদের কাজে প্রমাণিত হয়েছে তারা সত্যিই পূর্বসূরীদের সম্মান করেন। অশ্বিন বলেন, এক সময় সংবাদ মাধ্যমের সামনে পূর্বসূরীদের সম্মান করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে দেখি না সত্যিই তাদের সম্মান দেওয়া হচ্ছে বলে। সকলে বলে আমাদের এই দলটাই সেরা, তার মানে আগের দল ভালো ছিল না? আমি এরকম অনেক আলোচনার সাক্ষী। অশ্বিন সরাসরি কারণ নাম নেননি, কিন্তু তিনি যে সময় ক্রিকেট খেলেছেন সেই সময় ভারতের অধিনায়ক বলতে মহেন্দ্র সিং ধোনি, কোহলি ও রোহিত ছিলেন। ধোনি অশ্বিনের থেকে অনেক সিনিয়র, ফলে রোহিত, কোহলির সঙ্গে তার ওঠা বসা বেশি ছিল। তবে কি ভারতের এই 2 অধিনায়ককে খোঁচা মারলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার? সত্যিই তো 2011 সালের একদিনের বিশ্বকাপ বা 2024 সালের টি20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের উল্লাসের সময় কোনো প্রাক্তনকে তাদের সঙ্গে দেখা যায়নি। সেই কথাই বলতে চাইলেন অশ্বিন। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে তখন মাঠ প্রদক্ষিণ করছেন ভারতীয় ক্রিকেটারেরা। তাদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফ ছাড়াও রয়েছেন পরিবারের সদস্যরা। মাঠের একদিকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন ঝুলন, তাকে ডেকে নেন হরমনপ্রীতরা। দলের সঙ্গে উল্লাসে মাতেন ঝুলন, তোলেন ট্রফি। খেলোয়াড় জীবনে 2 বার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ঝুলনকে। হরমনপ্রীতদের মধ্যে দিয়ে সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ভারতের মহিলাদের ক্রিকেট ইতিহাসে বাংলার ঝুলনের অবদান কম নয়।
এখনো একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেটের মালকিন চাকদহ এক্সপ্রেস, কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ হয়েছে। ভারত বিশ্বকাপ জেতার পর ঝুলনের গলায় ঝরে পড়ছিল আবেগ। বোঝা যাচ্ছিল হরমনপ্রীতদের এই জয়ে কতটা উত্তেজিত তিনি। এই উত্তেজনার বাঁধ ভাঙল ভারতের উল্লাসের সময়। হরমনপ্রীতদের ডাকে তাদের মাঝে যান ঝুলন। একে একে স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজরা জড়িয়ে ধরেন তাকে। ঝুলনের হাতে দেওয়া হয় সেই ট্রফি, যে ট্রফির 7 খেলোয়াড় হিসেবে পাননি, সেই ট্রফি তোলেন তিনি। তারপরেই দেখা যায় হরমনপ্রীত এসে তাকে জড়িয়ে ধরেছেন। দুজনের সম্পর্ক খুব ভালো ছিল, অনেকদিন একসঙ্গে খেলেছেন। মহিলাদের আইপিএলে হরমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরও ঝুলন। হরমন জড়িয়ে ধরার পর আবেগ ধরে রাখতে পারেননি ঝুলন গোস্বামী, কেঁদে ফেলেন। হরমনও তাকে জড়িয়ে ধরে কাঁদেন। পরে ঝুলন জানান কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপ থেকে বিদায় নেবার পর হরমন ও স্মৃতি আমার ঘরে এসেছিল। ওরা বলেছিল 2025 সালে তুমি খেলবে কিনা জানি না, তবে একটা কথা বলতে চাই, সেবার আমরা বিশ্বকাপ জিতবই। 2 সপ্তাহ আগেই ওদের সঙ্গে কথা হয়েছে। ওরা বলেছে তোমার জন্যই বিশ্বকাপ জিততে চাই। ওরা সেটা করেওছে। সেই কারণে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভারতের অধিনায়ক ও সহ অধিনায়কের সঙ্গে তার সম্পর্কের কথাও বলেন ঝুলন। তিনি বলেন, হরমন ও স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমার শেষ দিকে ওরাই দলের সিনিয়র ক্রিকেটার ছিল। ওদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিতেছি। সেই রাত কোনো দিন ভুলব না। তবে শুধু ঝুলন নন, ভারতের আরও 2 প্রাক্তন অধিনায়ক মিতালি ও অঞ্জুমও হরমনপ্রীতদের উল্লাসে যোগ দেন। তারাও ট্রফি তোলেন। ঝুলনের মতো মিতালি অঞ্জুমও তাদের অধরা স্বপ্ন পূরণ করেছেন হরমনপ্রীতদের হাত ধরে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সকলেই হরমনপ্রীতদের এই কাজের প্রশংসা করেছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন অশ্বিন। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপ জয়ের সুবাদে অনেক স্টিরিওটাইপ ভেঙেছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25 থেকে 100% পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন, জেমাইমা, স্মৃতি জ্বরে আক্রান্ত। বিশ্বকাপ জয়ের সুবাদে অনেক স্টিরিওটাইপ ভেঙেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। লড়াই শেষে মাঠের বাইরেও নয়া ট্রেন্ড সেট করল প্রমিলা ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ব্র্যান্ড ভ্যালু বেড়েছে 25 থেকে 100% পর্যন্ত। বিজ্ঞাপন দুনিয়া এখন কার্যত হরমন, জেমাইমা, স্মৃতি জ্বরে আক্রান্ত। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিশ্বজয়ের পর থেকে একাধিক বড় ব্র্যান্ড যোগাযোগ করেছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, শেফালি ভার্মাদের সঙ্গে। তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যাও কয়েক ঘন্টার মধ্যে লাফিয়ে দ্বিগুণ। ব্র্যান্ড ম্যানেজমেন্ট সংস্থা বেস্টলাইন ভেঞ্চার্সের ম্যানেজিং ডিরেক্টর তিনি জানাচ্ছেন, সম্প্রতি প্রচুর ব্র্যান্ড ইনকোয়ারি আসছে। শুধু নতুন চুক্তি নয়, আগের এন্ডোর্সমেন্টও রিনেগোসিয়েশনের পর্যায়ে। গড়ে 25 থেকে 30% পর্যন্ত ফি বাড়ানো হচ্ছে। স্পটলাইটে জেমাইমা রদ্রিগেজ, তার বৃদ্ধি সবচেয়ে নাটকীয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অপরাজিত 127 রান করার পর থেকেই বিজ্ঞাপন জগতে কদর তুমুল বেড়েছে। অন্যদিকে স্মৃতি মন্ধানা এমনিতেই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মহিলা ক্রিকেটার। প্রায় 16টি গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের মুখ তিনি। প্রতিটি চুক্তি থেকেই আয় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। JSW স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদবের মন্তব্য, ম্যাচ শেষ হতেই বিভিন্ন ব্র্যান্ড থেকে 10 থেকে 12টি সেক্টরের অফার আসতে শুরু করেছে। এখন প্রতিটি প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জেমাইমার এন্ডোর্সমেন্ট ফি 75 লক্ষ থেকে 1.5 কোটি টাকার মধ্যে, চুক্তির সময়কাল ও শর্ত অনুযায়ী। বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ড দুনিয়াও এই ঐতিহাসিক জয়ের অপেক্ষায় তৈরি ছিল।
হিন্দুস্তান ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর তিনিও জানাচ্ছেন, ভারত কাপ জিতলে বেশ কিছু সংস্থা নতুন বিজ্ঞাপন প্রকাশের পরিকল্পনা ও খেতাব জয়ের আগেই তা ছকে ফেলা হয়। এছাড়া একাধিক সংস্থা ইতিমধ্যেই নিজেদের প্রচারে ভারতের জয় উদযাপন করছে। যেমন এক বেসরকারি সংস্থার বার্তা, প্রতিটি সন্দেহ, প্রতিটি ব্যর্থতা সব পুড়ে ছাই, বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই মনে করা হচ্ছে এই উত্থান শুধু আবেগ নয়, বাজারেরও বাস্তব। ভারতের মহিলা ক্রিকেটাররা এখন বিজ্ঞাপনদাতাদের কাছে নির্ভরযোগ্য বিনিয়োগ। শুধু প্রশ্ন একটাই, এই সাফল্যের রকেট গতি তারা কত দূর ধরে রাখতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।